জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় সরকার, জানালেন চিফ হুইপ। ব্যয় সংকোচনে কঠোর অবস্থান সাশ্রয়ের পথে হাঁটছে সরকার। এবং তেল সংকট নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতার। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া রিজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় কথা জানান তিনি। এ সময় বিরোধী দলের সমালোচনা করে চিফ হুইপ বলেন, সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তারা। এ সময় আওয়ামী লীগেরও সমালোচনা করে নুরুল ইসলাম মনি বলেন, আওয়ামী লীগ দেশের টাকা পাচার করেছে। চিফ হুইপ বলেন, তারেক রহমান টাকা চুরি করতে আসেননি, তিনি চান দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সোজা হয়ে দাঁড়াক। এছাড়া জনগণের স্বাধীনতা ও দেশে সুশাসন নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে চিফ হুইপ জানান, জুলাই সনদের বিপক্ষে নয়, জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য শিখতে চাইছিলাম না, বলতে পারি না, বলতে পারি, বললাম না, তোমার বলতে পারি কথা। আমরা হায়ার পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই। 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে পাচার হয়ে থাকে, আচ্ছা 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো আর তার যদি শেখ হাসিনা বা তার লোকেরা ইনভেস্ট করতো, তা আমাদের তো একটু গরিবত্ব থাকে, গরিব থাকতো না। বুঝলেন কথা? আমরা তারেক রহমান সাহেব তো টাকা চুরি করার জন্য আসেননি। সরকারি ব্যয় কমাতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে নেওয়া হয়েছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত তুলে ধরা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সহ সকল সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহারে 30% বরাদ্দ কমানো হয়েছে। এছাড়া সরকারি খাতে নতুন করে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার কেনার শতভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি অফিসগুলোতে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে 30% কাটছাঁটের নির্দেশনা এসেছে। এদিকে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে আপাতত বন্ধ রাখা হচ্ছে নতুন ভূমি অধিগ্রহণ কার্যক্রম। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে কিছু জরুরি সেবা খাত ব্যতীত শুক্রবার থেকে দেশের সব মার্কেট, শপিং মল ও সাধারণ দোকানপাট সন্ধ্যা 6টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে আজ এসব সিদ্ধান্ত জানালো মন্ত্রিপরিষদ বিভাগ। দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবায়নের পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক। শুক্রবার বিকেল 3টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হয় এই বৈঠক। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী, জাপান কনসোর্টিয়ামের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান অংশ নেন। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে প্রায় 3 মাস সময় লাগতে পারে, আর পুরোপুরি চালু হতে লাগতে পারে আরও 6 মাস। তবে আধুনিক এই টার্মিনালের সুবিধা নিতে গিয়ে বাড়তে পারে যাত্রীদের ব্যয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সিসিইউ থেকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে তাকে। শুক্রবার মির্জা আব্বাসের পরিবারের বরাতে এই তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। জানা গেছে, চিকিৎসকদের পরামর্শে বর্তমানে অল্প অল্প করে কথা বলছেন তিনি। এর আগে গত 11 মার্চ হঠাৎ অসুস্থ হওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থার উন্নতির জন্য গত 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ঈদ শেষে ফের অস্থির রাজধানীর বাজার। দাম বেড়েছে মুরগি, মাছ ও সবজির। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের সংকটের কারণে রাজধানীতে পণ্য আসতে না পারায় দাম বাড়তি নিত্যপণ্যের। সহকর্মী সায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ। ঈদ উৎসব শেষেও নিত্যপণ্যের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। আমিষ থেকে নিরামিষ সব বাজারই ঊর্ধ্বমুখী। আমিষের বাজারে 200 টাকার নিচে মিলছে না কোনো মাছ, আর ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 195। তবে ব্রয়লার মুরগির দাম তুলনামূলক কিছুটা কমলেও সপ্তাহ ব্যবধানে পাকিস্তানি মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 100 টাকা। 350 টাকার পাকিস্তানি মুরগি এখন বিক্রি হচ্ছে প্রায় 450 টাকায়। পাকিস্তানি মুরগির দাম বাড়ার উদ্দেশ্য হলো ছোট ছোট খামার যারা, ওরা মুরগি ওঠাই নেই, আর বড় বড় কোম্পানি যারা ওরা ওঠাইছে, এই জন্য এরা কম দামে মুরগি ছাড়ে না। এদিকে ঈদের আগে সবজির বাজার ওঠানামা করলেও ঈদের পর কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে প্রতিটি সবজির দাম। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের সংকটের কারণে বেড়েছে সবজির দাম। এমন অবস্থায় ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ, বিপাকে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। আগের তুলনায় একটু দাম বেশি, ওই যে মনে করেন তেলের সমস্যা লাগে, গাড়ির সংকট, ভাড়া বেশি নিতেছে, গাড়ি ভাড়া বেশি, এই জন্য মনে করেন তরকারির উপর দিয়ে এই ভাড়াটা যাইতেছে আর কি। এর আগের সপ্তাহে পটল বেচি 60 টাকা কেজি, এখন 80 টাকা কেজি। কেজিতে মনে করেন 10 টাকা 15 টাকা বাইরে গেছে। টমেটো আগের দামই আছে 40 টাকা 50 টাকা। অন্য অন্য সবজিও ঠিক আছে, লাউর দামটা একটু বেশি, তারপরে ভেন্ডি একটু বেশি, করলা উস্তাটা একটু বাড়তি আর কি। ব্রয়লার 200 টাকা, তারপরে আপনার পাকিস্তানি যেটা এটা 450 টাকা। এটা আমাদের জন্য তো খুব অনেক বেশি। এটা চলমান জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে না পারলে আরও বাড়তে পারে নিত্যপণ্যের দাম, এমনটাই দাবি ব্যবসায়ীদের। ঈদের আগেই রাজধানীর বাজারগুলো ছিল ঊর্ধ্বমুখী। সেই ঊর্ধ্বমুখীর বাজারে কিছুটা নিয়ন্ত্রণে ছিল সবজির বাজার। তবে ঈদ পরবর্তী প্রথম শুক্রবারের এই বাজারে মুরগি, মাছ এমনকি সবজির দামও চড়া। প্রতি কেজি পাকিস্তানি মুরগিতে দাম বেড়েছে সপ্তাহ ব্যবধানে 100 টাকা, আর ব্রয়লার দাম কমলেও সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত। আর এতেই হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। সড়কে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা লাইসেন্সের নির্ধারিত শ্রেণী বা ক্যাটাগরির বাইরে কোনো যান চলাচলে এখন থেকে কারাদণ্ড ও অর্থদণ্ডের মুখোমুখি হতে হবে। শুক্রবার বিআরটিএ সদর কার্যালয় থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী বৈধ লাইসেন্স ছাড়া যান চালানো বা অনুমতি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। একইভাবে লাইসেন্সের নির্ধারিত শ্রেণীর বাইরে যান চালানো অনুমোদিত নয়। পাশাপাশি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণপরিবহন পরিচালনা করাও দণ্ডনীয় অপরাধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসব আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 25,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের পাশাপাশি লাইসেন্স স্থগিত বা বাতিলের বিধানও রাখা হয়েছে। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। গণভোটের প্রস্তাব বিএনপি দিলেও 2/3 আসন পাওয়ার পর রাতারাতি তাদের অবস্থান বদলেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের নাফিস কনভেনশন সেন্টারে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি তাদের দায়িত্ব পালন করেনি, ফলে দেশজুড়ে সংকট সৃষ্টি হয়েছে এবং জনগণের কাছে দেয়া ওয়াদা লঙ্ঘন হয়েছে। এছাড়া দেশের তেল সংকট নিয়ে সরকার জনসাধারণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। এমনভাবে বিবৃতি দেওয়া হয় সংসদের ভিতরে, মনে হয় যেন সমস্যা তো নাই, বরঞ্চ উদ্বৃত্ত তেলের উপর ভাসছে বাংলাদেশ। লজ্জা। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম, এরপরে যখন দেখলেন যে আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। সরকারি দল বলছেন তারা সংস্কার মানবেন না, তারা সংশোধন করবেন। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন না, এই জন্য এই সংকট তৈরি হয়েছে। আমরা 2টা শপথ নিয়েছি, আপনারা একটা নিয়েছেন। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই।
জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য অপমান ও অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের সংকট নেই, তবে বৈশ্বিক অস্থিরতা মোকাবেলায় সরকার আগামী 3 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ের সন্ধ্যা 6টা পর্যন্ত মার্কেট খোলা রাখা এবং সরকারি ও বেসরকারি অফিসের সময় সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্ধারণ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, গত 17 বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেলেও বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে। এই সময় উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু সহ দলীয় নেতাকর্মীরা। মাঠ পর্যায়ে আমরা ভোট করতে গিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখছি, আসলে উন্নয়নের শুধু বুলি হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। জ্বালানি তেলের সংকট নাই, সাপ্লাই চেন আমাদের ঠিক আছে, তবে যেহেতু যুদ্ধ চলছে আগামী 3 মাসের একটি পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। ইতিমধ্যেই গতকাল ক্যাবিনেটের কিছু সিদ্ধান্ত হয়েছে, আপনারা গতকাল প্রেস কনফারেন্সে শুনেছেন যে ঢাকা শহরের সহ বড় বড় মার্কেটগুলি সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। অফিসের টাইম সীমা 9টা থেকে 4টা করা হয়েছে। স্কুল কলেজের ব্যাপারে রবি সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এবং সচিবদের আমাদের চলাচলের যে তেলের বরাদ্দ এটি 30% কালকে বাতিল করে দেওয়া হয়েছে। এর বাহিরেও অনেক বিষয়ের মধ্যে আমাদের সাশ্রয় করার মতো যা যা বিষয় আছে এগুলো গতকাল অনেক সিদ্ধান্ত হয়েছে, আমরা চেষ্টা করছি। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব দেশেও পড়েছে। বিশ্বের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকাধীন তেল ও জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর নির্ধারিত দামের সঙ্গে প্রিমিয়াম যোগ হয়ে বাজার মূল্য বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে নিজ বাসভবনে সিলেট ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এছাড়া অপরিশোধিত তেলের দাম $55 থেকে $60 এবং $116 উঠলেও সরকার জনস্বার্থে আগের মূল্য ধরে রাখার চেষ্টা করছে বলেও জানান তিনি। এলপিজি গ্যাস যে ফর্মুলা এখানে মূল্যটা নির্ধারিত হয়, সৌদি আরামকোর একটা সিপি প্রাইস থাকে, এটার সাথে একটা প্রিমিয়াম যোগ করে মার্কেটে প্রাইসটা আসে, ইম্পোর্ট প্রাইসটা হয়। যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায়, সেজন্য আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই মূল্যের অধিকারটা না পড়ে, সেজন্য এই সরকার কষ্ট করে হলেও এটি ধরে রেখেছে। সিরাজগঞ্জের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক সহ 3 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 10 জন। আজ যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা গ্যাস অফিসের সামনে হোরগাতি ব্রিজের ওপরেই দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, সকালে রংপুর থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস ব্রিজের উপর দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক সহ 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান সংঘাতের মধ্যে এবার নতুন এক বার্তা দিয়েছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক প্রবন্ধে বিজয় ঘোষণা করেই যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক আলোচনার নেতৃত্ব দেওয়া জারিফ একটি সম্ভাব্য শান্তি রূপরেখাও তুলে ধরেছেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারস্পরিক
অনাক্রমণ চুক্তি হলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত এড়ানো সম্ভব হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার কথা জানিয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রস্তাবও দিয়েছেন তিনি। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থানে ক্ষুব্ধ এই সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের প্রতি গর্বও প্রকাশ করেছেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। পাকিস্তান সুপার লিগ PSL এ বল টেম্পারিং এর অভিযোগে লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামানের উপর দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ফলে 2 ম্যাচে খেলতে পারবেন না এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB এক বিবৃতিতে জানায়, PSL টেকনিক্যাল কমিটি আজ আপিলটির শুনানি করেছে। নতুন করে তদন্ত পরিচালনা, সমস্ত প্রমাণ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার পর আপিলটি খারিজ করে দিয়েছে কমিটি এবং ম্যাচ রেফারি রোশন মাহানামার আরোপিত 2 ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এতে করে মুলতান সুলতানসের বিপক্ষে শুক্রবারের ম্যাচে এবং আগামী বৃহস্পতিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না 35 বছর বয়সী ব্যাটসম্যান। এর আগে ফখর জামান PSL এর আচরণবিধি অনুযায়ী আপিল করেছিলেন। নারী চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে সেমিফাইনালে পৌঁছেছে বার্সেলোনা। 2 লেগ মিলিয়ে 12-2 গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে কাতালান ক্লাবটি। এদিন ঘরের মাঠ ক্যাম্প নুতে অনুষ্ঠিত ফিরতি লেগে বার্সেলোনা প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি। ম্যাচের শুরুতেই নিজের 500তম ম্যাচে খেলতে নেমে দলের হয়ে প্রথম গোল করেন আলেক্সিয়া পুতেয়াস। এরপর একের পর এক গোল করে স্কোর লাইন বড় করেন ক্যারোলিন গ্রাহাম হানসেন, আইরিনে পারেদেস, ইউয়া পাজো এবং ইসমি ব্রুকটস। এদিকে আক্রমণ ও রক্ষণে ত্রুটি থাকায় বার্সেলোনার মতো প্রতিপক্ষের স্পর্ধা প্রতিহত করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে শেষ পর্যন্ত 6-0 গোলের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আগামী 25 এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় সরকার, জানালেন চিফ হুইপ। ব্যয় সংকোচনে কঠোর অবস্থান সাশ্রয়ের পথে হাঁটছে সরকার। এবং তেল সংকট নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতার। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।